মেঘনাদ? কোন মেঘনাদ? যে ছেলেটি ট্যাক্সি চালায়? বাবা, ও ট্যাক্সি চালায় ঠিকই, ওর আরো দুটো গাড়ি আছে, ওটাই ওর ব্যবসা। দিলীপবাবু তিথির যতটা কাছে ছিলেন, বিদ্যুতের গতির মতো তার থেকে দুহাত দূরে ছিটকে গেলেন। তারপর একটু মেজাজ নিয়ে বলেন, অসম্ভব, আমি মানতে পারবো না। বড় জামাই ইঞ্জিনিয়ার আর ছোট জামাই ট্যাক্সি ড্রাইভার। সানন্দা, বুঝতে পারছো মুখ দেখাবো কি করে আমরা? তাছাড়া লোকে কি বলবে? শুরু হচ্ছে আজকের গল্প অভিমান, কলমে সরজিৎ ঘোষ। 13 দিনের মাথায় হসপিটাল থেকে বাড়ি ফিরবেন দিলীপবাবু। দিলীপবাবু বেডে বসে আছেন। পাশে বসে আছেন দিলীপবাবুর স্ত্রী সানন্দা দেবী। তানিয়া আর তিথি দুজনেই এসেছে বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তানিয়া আর তিথি দিলীপবাবুর 2 মেয়ে। তানিয়া বড় আর তিথি ছোট। ডিসচার্জ সার্টিফিকেটটা হাতে পেতে আরো আধ ঘন্টা লাগবে, তাই ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। বেডে বসে দিলীপবাবু যেন একটু অন্যমনস্ক, এদিক ওদিক তাকিয়ে কিছু না একটা খুঁজছেন। এদিকে সৌপাওন আজ ছুটি নিয়েছে। সৌপান দিলীপবাবুর বড় জামাই, সুতরাং সৌপাওনও আজ হসপিটালে এসেছে। সিনিয়র নার্স যিনি ছিলেন, উনি সৌপাওনকে ডেকে বুঝিয়ে দিচ্ছেন কোন ওষুধগুলো নিয়মিত খেতে হবে, নেক্সট কবে চেক আপে আসবেন সেসব কথা। বরাত চড়ে এ যাত্রায় বেঁচে গেলেন দিলীপবাবু। সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসতে না পারলে হয়তো খারাপ কিছু ঘটে যেতে পারত, হার্ট অ্যাটাক। এ তো আর বলে কয়ে আসে না। সোফায় বসে টিভি দেখতে দেখতে বেশ গল্প করছিলেন সানন্দা দেবীর সাথে। কি যে হয়ে গেল, সোফা থেকে পড়ে গিয়ে সেন্সলেস, মাথা ফেটে ব্লিডিং, এক ভয়ঙ্কর অবস্থা। এই কদিন কম ধকল সহ্য করতে হয়নি সানন্দা দেবীকেও। যাই হোক, দিলীপবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এটাই অনেক বড় আনন্দের। এদিকে দিলীপবাবুর অন্যমনস্কতা বেশ অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল দিলীপবাবুর বড় মেয়ে তানিয়া। তানিয়া জিজ্ঞেস করলো, বাবা তুমি ঠিকঠাক তো? তোমাকে কেমন যেন একটা লাগছে, আর কোনো কষ্ট নেই তো? দিলীপবাবু বললেন, এখন একদম ফিট রে মা, কিন্তু কিন্তু আবার কি? এদিক ওদিক কি দেখছো? তোমার জামাইকে খুঁজছো তো? চিন্তা করো না, ও এসেছে। জানো বাবা, তোমার ছুটি হবে বলে ও আজ অফিস যায়নি। ও বলল তোমরা একা সামলাতে পারবে না। এই কদিন তোমার জামাই ঠিক মতো করে খাওয়া দাওয়া পর্যন্ত করেনি, একটা চিন্তা তো থাকবেই বলো। তানিয়ার কথাগুলো যেন শুনতেই পাচ্ছিল না দিলীপবাবু। দিলীপবাবু দেখেন একটু দূরে দাঁড়িয়ে আছে ছোট মেয়ে তিথি। তিথির দিকে তাকিয়ে দিলীপবাবু বললেন, তুই দূরে কেন দাঁড়িয়ে? কাছে আয় মা, আমার পাশে একটু বস। আজ কতদিন পর তিথি বাবার মুখ থেকে মা ডাক শুনতে পেল। বাবার এমন আবেগী কথায় চোখের জল ধরে রাখতে পারল না তিথি। বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। এই অনুভূতিটা কেমন তিথি বলে বোঝাতে পারবে না। মানুষ অসুস্থ থাকলে সে সময় সব থেকে তাদের প্রিয়জনদের কাছে পেতে চায়। দিলীপবাবু হয়তো সেটাই চাইছেন। অভিমানের কঠিন পারদ গলে গিয়ে স্নেহের মন্দাকিনীতে তখন ভেসে যাচ্ছেন বাবার মেয়ে। 3 বছর হয়ে গেল তিথির সাথে বাবার সম্পর্কটা হয়ে গিয়েছিল আলোকবর্ষ দূরের, অথচ তিথি বাবার কাছে কত আদরের ছিল। দিলীপবাবু সবাইকে বলতেন, ছোটবেলায় মাকে হারিয়েছি, মা বলে ডাকটাই তো বন্ধ হয়ে গিয়েছিল। ভগবান আমাকে 2জন কন্যা রত্ন দিয়েছেন, আমি আবার মা বলে ডাকতে পারছি। পেশায় ব্যাংক কর্মী দিলীপবাবু 2 বছর হলো রিটায়ার করছেন। খুব ইচ্ছে ছিল বড় মেয়ে তানিয়ার বিয়েটা যেমন ধুমধাম করে দিয়েছিলেন তেমনি তিথির বিয়েটাও দেবেন। সেই ইচ্ছে পূরণ হয়নি দিলীপবাবুর। দিলীপবাবু নিজেই ছোট মেয়ে তিথির জন্য ভালো পাত্রের সন্ধান করেছিলেন। ছেলেটি ব্যাংকে চাকরি করে। সেদিন অফিস থেকে ফিরে তিথিকে ডাকলেন নিজের ঘরে। সানন্দা দেবীও পাশে ছিলেন। তিথি ঘরে ঢুকতে দিলীপবাবু বলেন, কাছে এসে বস মা, কথা আছে। কখনো এভাবে নিজের ঘরে ডেকে তিথির সাথে কথা বলেননি দিলীপবাবু। বাবার মুখের দিকে তাকিয়ে তিথি জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো তো বাবা, তুমি আমাকে ডেকে পাঠালে? মা, তুমি নিশ্চয়ই জানো। সানন্দা দেবী বলেন, শুনেছ মেয়ের কথা, তোর বাবা তোকে এই সবে ডেকে ঘরে ঢুকালো। তোকে ডাকছে শুনে আমিও এলুম, আর দেখলুম তুইও সাথে সাথে এলি। তা আমি জানবো কি করে? আমিও তো শুনবো বলে এলুম। দিলীপবাবু হাত থেকে ঘড়িটা খুলে টেবিলের উপর রেখে বললেন, জানো সানন্দা, আমি আমার তিথি মায়ের জন্য এক হীরের টুকরো ছেলের সন্ধান পেয়েছি। আমার কলিগ ঘোষদারের একমাত্র ছেলে, ভীষণ ব্রিলিয়ান্ট, নম্র ভদ্র ছেলে।
আজ অফিসে ঘোষদা আমাদের পিয়ন বিজনদাকে গো, তাকে বলছিল একটা ভালো মেয়ে দেখে দাও দেখি, ছেলের বিয়েটা দি। বিজনদা বলল ভালো মেয়ে তো আছেই, আমাদের দিলীপ বাবুর ছোট মেয়ে, যদি দিলীপ বাবু রাজি থাকেন। বুঝলে সরুন্দা, ঘোষদার ছেলেটিকে বেশ পছন্দ আমার। এই বাজারে এইরকম একটা ভালো ছেলে পাওয়াই মুশকিল। ঘোষদা তো বলেই ফেললো, দিলীপ আমরা কি তাহলে দুই বেয়াই হতে পারি? আজ অফিসে এই নিয়ে তো হই হুল্লোড় কাণ্ড, সবাই এমন করছিল যেন বিয়েই ঠিক হয়ে গেছে। কথাগুলো শুনে সানন্দা দেবীও হাসছেন। হাসতে হাসতে বলেন, বিয়েটা কপাল, আমাদের তিতির ভাগ্যে থাকলে কে আর আটকাবে। বাবার মুখ থেকে কথাগুলো শোনার পর তিথি মুখের হাসিটা যেন মিলিয়ে গেল। তিথি কোনোভাবেই বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে পারবে না। তিথি ভালোবাসে অন্য একজনকে। তিথির দিকে তাকিয়ে দিলীপবাবু বললেন, সামনে রবিবার তো, তোর কোনো কাজ নেই তো মা? তাহলে ওদেরকে আসতে বলতাম। তিথি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে উঠল, বাবা রবিবার তো। তিথির কথা শেষ করতে না দিয়ে দিলীপবাবু বললেন, শোন মা, ওই দিন আর কোনো কাজ টাজ রাখিস না, ওরা বরং আসুক। তিথি বুঝে গেছে বাবা এই বিষয়টা নিয়ে একেবারেই সিরিয়াস, তাই সত্যিটা এখনই বলতে হবে। একটু সাহস নিয়ে তিথি বলল, বাবা আমার জন্য কোনো সম্বন্ধ এনো না, আসলে আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে ওকেই করব। তিথির এমন কথায় দিলীপবাবু যেন আকাশ থেকে পড়লেন। সানন্দা দেবী তখন তিথির মুখের দিকে হা করে তাকিয়ে আছে, কি বলবে যেন ভেবে পাচ্ছে না। এদিকে তিথি কথাটা বলে মাথা নিচু করে খাটের এক কোনায় বসে আছে। তিথির মুখ থেকে এমন কথা শুনবে এটা একেবারেই অপ্রত্যাশিত। দিলীপবাবু নিজেও যেন বুঝে উঠতে পারছে না এরপর কি বলা উচিত। কিছুক্ষণ থেমে গিয়ে তিথির পাশে এসে বসলেন দিলীপবাবু, তারপর বললেন, আমারই তো ভুল, তোরা এখনকার মেয়ে, তোদের পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার তো আছেই। সব সময় যে বাবা মায়ের পছন্দের কাউকে বিয়ে করতে হবে এমনটা তো নয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে আমি ঘোষদাকে ম্যানেজ করে নেব। হ্যাঁ রে মা, তুই আগে থেকে বলিসনি কেন বলতো? তিথি চুপ করে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। তিথির মাথায় হাত বুলিয়ে দিলীপবাবু জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, ছেলেটি কে? ভালো চাকরি টাকরি করে তো? তিথি মনে মনে ভাবে এই সুযোগ, সত্যিটা এখনই বলে দেওয়া উচিত, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। তিথি বলে, তুমি ওকে ভালো করে চেনো বাবা? দিলীপবাবু অবাক হয়ে বলেন, কি বলিস, আমি চিনি? ছেলেটি কে? মেঘনাদ বাবা। মেঘনাদ? কোন মেঘনাদ? যে ছেলেটি ট্যাক্সি চালায়? বাবা ও ট্যাক্সি চালায় ঠিকই, ওর আরো দুটো গাড়ি আছে, ওটাই ওর ব্যবসা। দিলীপবাবু তিথির যতটা কাছে ছিলেন বিদ্যুতের গতির মতো তার থেকে দুহাত দূরে ছিটকে গেলেন। তারপর একটু মেজাজ নিয়ে বলেন, অসম্ভব, আমি মানতে পারবো না। বড় জামাই ইঞ্জিনিয়ার আর ছোট জামাই ট্যাক্সি ড্রাইভার। সানন্দা, বুঝতে পারছো মুখ দেখাবো কি করে আমরা? তাছাড়া লোকে কি বলবে? সানন্দা দেবীর মুখেও আর একটি কথাও নেই। দিলীপবাবু বলেন, সানন্দা, তুমি তিথিকে বোঝাও, ও যা করছে ভুল করছে। এদিকে তিথি নিজের সিদ্ধান্তে অনড়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তিথি জানিয়ে দিয়ে গেল, আমাকে ক্ষমা করো বাবা, আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না। তারপর থেকেই তিথির সাথে দিলীপবাবুর দূরত্বটা বেড়ে গেল। খুব দরকার ছাড়া তিথির সাথে একটি কথাও বলতেন না। তানিয়ার বিয়ের পর থেকে অফিস থেকে ফিরে দিলীপবাবু ঘরে ঢুকতে না ঢুকতেই বলতেন, তিথিমা এক কাপ চা করে নিয়ে আয়। এই ঘটনার পর থেকে মা বলে ডাকটাই বন্ধ করে দিলেন। কত আশা ছিল নিজের পছন্দ করা ছেলের সাথে তিথির বিয়ে দেবে, সবই অদৃষ্ট। এদিকে বাবার অমতেই নিজের পছন্দ করা ছেলে মেঘনাথকে বিয়ে করেছে তিথি। দিলীপবাবুর বাড়ি থেকে মেঘনাথদের বাড়ি খুব একটা দূরে নয়, একটা পাড়া পেরোলেই মেঘনাথদের বাড়ি। সানন্দা দেবী দিলীপবাবুকে বলেছিলেন, ছেলেটিকে একটিবার বাড়িতে ডাকি, তুমি বরং কথা বলো, দেখোই না ছেলেটি কেমন। সানন্দা, আমার ডাকা বা না ডাকায় কি যায় আসে? ওর মনে হয়েছে ওকে বিয়ে করবে, করুক, তবে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। এরকম বলো না, তিথি তো আমাদেরই মেয়ে, ওর বিয়েটা তো দিতে হবে। আমার তো আপত্তি নেই, আমি বাধাও দেব না। আমি কোনোদিনই ওই ছেলেটিকে মেনে নিতে পারবো না, এটা তোমাকে জানিয়ে রাখলুম। তিথিকে সানন্দা দেবী অনেক বুঝিয়ে বলেছে, তিথি নিজের সিদ্ধান্তে অনড়। সানন্দা দেবী যখন তিথিকে আরো একবার ভেবে দেখার কথা বললেন, তিথি বলে দিল, বাবা যদি মেঘনাথকে মেনে না নেয় তাহলে আমার বিয়ে নিয়ে
তুমিও ভেবো না মা, আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। জামাই হিসেবে মেঘনাথ যখন এ বাড়িতে সম্মান পাবে না, তখন কি দরকার এ বাড়িতে আসার। মন্দিরে গিয়ে নম করে বিয়েটা সেরে নিয়েছিল তিথি। বিয়ের পর তিথির এ বাড়িতে আসা যাওয়া থাকলেও মেঘনাথ কোনোদিনই আসেনি। সানন্দা দেবী তিথিকে বলেছিলেন, মেঘনাথকে বাড়িতে আসতে বলিস, তোর বাবার মেঘনাথের বাড়িতে আসা নিয়ে তো কোনো আপত্তি নেই। না মা, বাবা যেদিন নিজে থেকে আসতে বলবে সেদিনই ও আসবে, তার আগে কোনোদিনই আসবে না। তাছাড়া আমি তো বাবার কাছ থেকে অনেক দূরে চলে গেছি, আর মেঘনাথ তো অনেক দূরের বাসিন্দা। তিথি কথাগুলো বেশ জোর দিয়েই মাকে বলেছিল। আজ 3 বছর হয়ে গেল সেইভাবেই চলে আসছে। এ নিয়ে তিথির মনে দুঃখ কম ছিল না। তবে আজ সেই দুঃখের বাঁধ ভেঙে তিথি বাবার কাছে বসে বাবার বুকে হাত বুলিয়ে দিচ্ছে। কখন যে দিলীপবাবুর চোখে জল এসে গেছে নিজেও বুঝতে পারেননি। এমন সুন্দর দৃশ্য দেখে সানন্দা দেবী সন্তর্পণে চোখের জলটা মুছে নিয়ে তিথিকে বলেন, তিথি, বাবাকে জামাটা পরিয়ে দে। তিথি মায়ের হাত থেকে জামাটা নিয়ে বাবাকে পরিয়ে দিচ্ছিল। দিলীপবাবু বলেন, কতদিন পর আমার ছোট মার হাতের ছোঁয়া পাচ্ছে। এবার তানিয়া বাবার কাছে এগিয়ে এসে বলল, বাবা, তুমি এবার খুশি তো? আর কোনো দুঃখ নেই তো? খুব খুশি রে মা, খুব খুশি। বলেই একটা হাত বাড়িয়ে দেয় তানিয়ার দিকে। তানিয়া বাবার হাতটা ধরে পাশে এসে বসে। এদিকে বড় জামাই সৌপায়নও চলে এসেছে, হাতে একটা ফাইল। এই আবেগঘন দৃশ্যের মাঝে সৌপায়ন বলে উঠল, আর দেরি করলে হবে না, এবার তো নিচে নামতে হবে। তারপর ভালো করে তাকিয়ে একটু অভিমানের সুরে বলে, বাবা তো দেখছি মেয়েদেরকেই ভালোবাসে, জামাইয়ের কথা মনেই নেই আর। দুজন আয়া পাশেই দাঁড়িয়েছিল। তাদেরকে উদ্দেশ্য করে দিলীপবাবু বললেন, বুঝলেন, এই হচ্ছে আমার জামাই। কে বলেছে জামাই আপন হয় না? আমাদের জন্য অনেক করে ছেলেটা, খুব গুণী ছেলে, আমাদের সুবিধে অসুবিধে সবেতেই আসে। দিলীপবাবুর কথা শেষ হতেই একজন আয়া বলে উঠলেন, তবে আপনার ছেলেটিও খুব ভালো। যেমন ভালো একটা জামাই পেয়েছেন, তেমনি আপনার ছেলেটিও। দেখলাম তো এই 12-13 দিন দিন রাত এক করে দিয়ে যেভাবে আপনার জন্য করলো, সত্যিই আপনার কপালটা ভীষণ ভালো। আমরা দেখি তো কত ছেলে মেয়ে আছে বাবা মাকে হসপিটালে ফেলে দিয়ে চলে যায়, সারাদিনে একবারটিও দেখা করতে আসে কি না আসে। আর আপনার ছেলে আপনার জন্য যা করলো, এমন ছেলে পাওয়া সৌভাগ্যের। আয়ার এমন কথায় কিছু বুঝে উঠতে না পেরে দিলীপবাবু বলেন, আরে কি বলছেন, আমার কোনো ছেলেই নেই। আমার বড় জামাই সৌপায়ন, ওই তো সব করেছে। কি বলছেন আপনি? তাহলে যে ছেলেটি আপনার জন্য এত কিছু করলো, রাতের বেলা যখন যা ওষুধ লেগেছে তখনই এনে দিয়েছে, আপনার রক্তের দরকার ছিল, আপনার গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছিল না, সবকিছুই তো ব্যবস্থা করলো। আমরা তো সেটাই ভাবছিলাম, এই হচ্ছে ছেলে, যাকে বলে বাবা মায়ের আদর্শ ছেলে। দিলীপবাবু হা করে তাকিয়ে আছেন সানন্দার দিকে। তারপর মেয়েদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কি সব বলছেন উনি? পাশ থেকে বড় জামাই সোপন বলে উঠল, উনি ঠিকই বলেছেন বাবা। ছেলেটা যেভাবে আপনার জন্য করলো, আমি হলে সত্যিই পারতাম না। এই কটা দিন ও যেভাবে যুদ্ধটা করলো, ও আসলে সত্যিকারের মেঘনাথ। মেঘের আড়ালে থেকে যুদ্ধ করে গেছে, অথচ আপনি বুঝতেই পারলেন না। বাবা, আপনি জানেন না আপনার প্রতি কতটা ভালোবাসা থাকলে এভাবে করা যায়। 12টা দিন বাড়িঘর ছেড়ে হসপিটালে পড়েছিল, কখন কি দরকার লাগে সেজন্য। টানা 2 দিন না ঘুমিয়ে আমি তো অসুস্থই হয়ে যেতাম, অথচ মেঘনাথ ওর জন্য যা বলবো সবটুকুই কম পড়ে যাবে। আমি কি এতটা করতে পারতাম আপনার জন্য? সোপানের কথাগুলো শুনে দিলীপবাবু তো হতবাক। সানন্দার দিকে তাকিয়ে দিলীপবাবু জিজ্ঞেস করলেন, এ কি শুনছি সানন্দা? তুমি তো কই আমাকে জানাওনি এতক্ষণ। আমি কি এতটাই খারাপ বাবা? জানি আমার অভিমান হয়েছিল, একবার বাবা বলে ডাকলে কি আমি ফিরিয়ে দিতে পারতাম? কোথায় সেই পাগলটা, কোথায় সে? নিশ্চয়ই আসেনি, আমার জন্য এতটা করেও আর এইটুকু করতে পারলো না। সোপান বলল, আপনি ভাবলেন কি করে ও আসবে না? রুমের বাইরে আড়ালে দাঁড়িয়ে আছে, আমি ওকে ভিতরে আসতে বললাম, বলল বাবার অনুমতি ছাড়া আমি যাব না, আমি বাবাকে দূর থেকেই দেখব।
দিলীপবাবু এবার অস্থির হয়ে পড়লেন। তিথিকে বলেন, কি রে তিথিমা, যা এবার সে পাগলটাকে নিয়ে আয়, আজ আচ্ছা কষে কান মুলে দেব। আর হ্যাঁ, আমার জন্য অ্যাম্বুলেন্স লাগবে না, আমি পুরো সুস্থ। আমি মেঘনাদের বাহনে চেপেই আজ বাড়ি ফিরবো। ততক্ষণে সৌপর্ণ মেঘনাথকে নিয়ে চলে এসেছে। হসপিটালের কেবিন রুমটা যেন চাঁদের হাট। মেঘনাথকে কাছে পেয়ে বুকে টেনে নিলেন দিলীপবাবু। কে বলেছে দুঃখেই চোখে জল আসে? সবার চোখে তখন আনন্দের ধারা। একটা কঠিন বরফ নিমেষে যেন গলে জল হয়ে গেল। মেঘনাথকে বুকে জড়িয়ে দিলীপবাবু বলছেন, আজ থেকে তুই আমার আদরের ছেলে, এই বুড়ো বাপটাকে এভাবেই আগলে রাখিস। শেষ হলো আজকের গল্প অভিমান। কলমে সরজিৎ ঘোষ।